স্যাটেলাইটের গতি বা মোশন অফ স্যাটেলাইট নিয়ে এখন আমরা একটু জানবো। এবং স্যাটেলাইটের গতি তোমরা হয়তো দেখে এসেছো যে পৃথিবীর চারপাশে কিন্তু অনেক ধরনের স্যাটেলাইট কাজ করে এবং এই স্যাটেলাইটগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের যোগাযোগগুলো করতে পারি। তো স্যাটেলাইটের গতিটা জানার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা আমরা অলরেডি দেখেছিলাম মুক্তিবেগে, তারপরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং পৃথিবীর উপর আগের মতোই সেই বুর্জ খলিফাটাকে নিয়ে আসলাম। এখন তুমি যদি বুর্জ খলিফা থেকে একটা বস্তুকে ছুঁড়ে মারো তাহলে অবশ্যই সেটা পৃথিবীর মধ্যে পড়বে, কেননা পৃথিবী কন্টিনিউয়াসলি কোনো একটা বস্তুকে আকর্ষণ করছে। এখন তুমি যদি এই বস্তুটাকে একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারো এবং এই বেগটা যদি হয় প্রায় 8 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে কিন্তু এই টোটাল পৃথিবীটা সার্কুলেট করে বস্তুটা তোমার পেছনে এসে আবার আঘাত করবে। দ্যাট মিনস আমি যে এখানে একটা বৃত্তাকার পথ দেখতে পাচ্ছি, এই বৃত্তাকার পথ বরাবর তখনই আমাদের পাথরটা বা কোনো একটা বস্তু যাবে যখন আমি এর বেগটাকে 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারবো। দ্যাট মিনস অনেক বেশি পরিমাণ বেগ হচ্ছে এটা, কেননা 1 সেকেন্ডে যদি 8 কিলোমিটার যায়, তার মানে চিন্তা করে দেখো 1 কিলোমিটার হচ্ছে কত, 1000 মিটারের মতো। তাহলে 8 কিলোমিটার হচ্ছে 8000 8000 মিটার। তো এতটা স্পিড তুমি যখন ছুঁড়ে মারবে তখন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে টোটাল পৃথিবীটাকে সার্কুলেট করে সে আবার একই জায়গায় ফিরে আসবে। এখন তুমি যদি এই স্পিডটাকে আরেকটু বাড়াও, দ্যাট মিনস তুমি যদি 8 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে আরেকটু বেশি পরিমাণে দাও, তখন কিন্তু এই পাথরটা বা বস্তুটা এরকম একটা ইলেকট্রিক্যাল পাথ অতিক্রম করবে, বা বলা যায় উপবৃত্তাকার পথ অতিক্রম করবে। এখানে রেড কালারের যেই পথটা দেখতে পাচ্ছ, এটা তখনই কাজ করবে যখন আমি গ্রেটার দেন 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে কোনো একটা পাথরকে ছুঁড়ে মারবো। এখন দেখো তো, আমি যদি বুর্জ খলিফার উপর থেকে পাথরটাকে এভাবে ছুঁড়ে না মেরে কোনো একটা স্যাটেলাইটকে ছুঁড়ে মারতাম, তাহলেও কিন্তু সেম ঘটনা ঘটতো। তার মানে আমাদের এখানে পৃথিবীর যে সারফেস আছে, সারফেস থেকে আমি কোনো বস্তু এখানে ছুঁড়ছি না, আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠেছি, উঠার পর তারপরে সেটাকে ছুঁড়ে মেরে দিচ্ছি। তো স্যাটেলাইটের ব্যাপারটাও সেম, আমরা রকেটের মাধ্যমে স্যাটেলাইটটাকে উপরে উঠে একটা নির্দিষ্ট উচ্চতায়, তারপর সেখান থেকে তাকে থ্রো করি এমন একটা গতিতে, যেই গতির ফলে আমাদের ওই স্যাটেলাইটটা টোটাল পৃথিবীটা ঘুরতে পারে। এবং এই গতিগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ড, আরেকটা হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে বেশি, বাট এটা কিন্তু আবার 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে কম। দ্যাট মিনস এই গতিটা আসলে স্মলার দেন 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 8 কিলোমিটার পার সেকেন্ডের বেশি মানে এই না যে এটা অনেক বেশি হবে। দ্যাট মিনস আমি যদি এই রেঞ্জের মধ্যে আমাদের পাথরটার বেগ বা স্যাটেলাইটের বেগটাকে রাখি, বা ভেলোসিটিকে যদি রাখি, বা স্পিডকে যদি রাখি, তাহলে আমি বলতে পারি এই বেগের জন্য টোটাল স্যাটেলাইটটা আমাদের টোটাল পৃথিবীটাকে ঘুরতে থাকবে। তাহলে তোমাদের কাছে তো এটাই স্পষ্ট যে স্যাটেলাইট বলি বা উপগ্রহ যেটাই বলি না কেন, এটা বেসিক্যালি দুইটা পথ বরাবর ঘুরে। একটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথ, আরেকটা হচ্ছে আমাদের উপবৃত্তাকার পথ। কিন্তু আমি যদি এর চেয়ে বেশি স্পিডে কোনো একটা স্যাটেলাইটকে ছুঁড়ে মারি, তাহলে কি হবে? যদি আমরা মোটামুটি 11.2 কিলোমিটার পার সেকেন্ডে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারি একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে, সে কিন্তু তখন এই পথ বরাবর বের হয়ে যাবে, এবং এটাকে বলা হয় প্যারাবোলিক পাথ বা পরাবৃত্তের পাথ, যেটা আমরা জেনেছি। তার মানে এই পথ বরাবর যখন আমরা কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারব, তখন অবশ্যই তার বেগটা হতে হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এবং এটা হচ্ছে আমাদের এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের মান। এবং মুক্তিবেগের সময় পৃথিবী থেকে পরাবৃত্তাকার পথ নিয়ে একটা বস্তু ছুটে যায়। তো তুমি যদি স্যাটেলাইটটাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারো, তাহলে সেটা কিন্তু আর পৃথিবীর মধ্যে ফিরে আসবে না। তো পৃথিবীতে যদি ফিরে না আসে, তার মানে ওই স্যাটেলাইটের কোনো মূল্য নেই। তার মানে স্যাটেলাইট শুধুমাত্র দুইটা পথ বরাবর কাজ করবে, একটা হচ্ছে বৃত্তাকার আর একটা হচ্ছে উপবৃত্তাকার। এবং স্যাটেলাইটের স্পিডটা কিন্তু এই দুটো ভ্যালুর মধ্যেই আমাদের যে ডিফারেন্স দেখা যায়। এবং তুমি যদি আরেকটু জোরে এই স্যাটেলাইটটাকে বা পাথরটাকে ছুঁড়ে মারো, সে কিন্তু আরও অনেকটা দূরে সরে যাবে, একদম মহাকাশের দিকে দৌড় দিবে। এবং এই পথটাকে বলা হয় উপবৃত্তাকার। এটা কি উপবৃত্তাকার? এটা হচ্ছে অধিবৃত্তাকার পথ, এবং এটা ইংলিশ হচ্ছে হাইপারবোলা। হাইপারবোলা কখন কাজ করবে এটাও আমরা জানি, যখন আমরা কোনো একটা বস্তুর বেগ গ্রেটার দেন 11.2 কিলোমিটার পার সেকেন্ড করি, তখন সেটা সরাসরি মহাকাশে দৌড় দিবে, এটাকে আর ফিরে আনা সম্ভব হবে না, যেটা আমাদের মুক্তিবেগের চেয়েও বেশি। তাহলে আমাদের এখানে দুটো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বদ্ধ পথ পাচ্ছি বা ক্লোজ লুপ পাচ্ছি। তো আমি একটা কথা লিখি তোমাদের এখানে। একটা হচ্ছে এখানে কাজ করবে ক্লোজ লুপ। ক্লোজ লুপ মানে হচ্ছে বদ্ধ পথ, যে পথ ধরে স্যাটেলাইট ঘুরে। আরেকটা হচ্ছে আমাদের ওপেন লুপ। ওপেন লুপ বলতে আমি কি বুঝবো? ওপেন লুপ বলতে আমি বুঝবো যে লুপটা
খুলে গেছে বা যে লুপটা বারবার রিপিটেশন হচ্ছে না। তো এখানে ওপেন লুপ কোন জায়গায় কাজ করে বা ওপেন কার্ভ আমরা বলতে পারি বা ওপেন গ্রাফ আমরা বলতে পারি, এটা সেখানে কাজ করবে যেখানে আমার স্যাটেলাইট বা বস্তুটার বেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড অথবা 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চেয়েও বেশি। তার মানে ওপেন লুপ হচ্ছে আমাদের এই পার্টটা এবং এই পার্টটা, অর্থাৎ আমাদের পরাবৃত্তাকার যে পথটা আছে বা প্যারাবোলিক পথ আছে এটা, এবং অধিবৃত্তাকার যে পথটা আছে দ্যাট মিনস হাইপারবোলিক যে পার্টটা আছে এরা দুজন হচ্ছে ওপেন লুপ। তো পরাবৃত্ত থেকে আমি পি নিলাম প্যারাবোলা এবং অধিবৃত্ত থেকে আমি এইচ নিলাম দ্যাট মিনস হাইপারবোলা, এরা দুজন হচ্ছে ওপেন লুপ। এবং পরাবৃত্তাকার পথ অতিক্রম করার জন্য আমাদের স্পিডটা দরকার হচ্ছে পৃথিবীর জন্য এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এবং হাইপারবোলা বা অধিবৃত্ত পথ যদি আমি অতিক্রম করতে চাই তাহলে সেটা হচ্ছে গ্রেটার দেন 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এর চেয়ে বেশি বেগ দিলে বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগ যদি তুমি দাও কোনো একটা স্যাটেলাইটকে, সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না, সেটা একদম পৃথিবীর চেয়ে বাইরে চলে যাবে। আর ক্লোজ লুপটা হচ্ছে ইম্পর্টেন্ট, স্যাটেলাইট বেসিক্যালি ক্লোজ লুপ নিয়ে কাজ করে এবং ক্লোজ লুপের লেন হচ্ছে কত। ক্লোজ লুপের ক্ষেত্রে আমাদের দুটো পথ কাজ করে, এখানে একটা হচ্ছে সার্কুলার বা বৃত্তাকার পথ, আরেকটা হচ্ছে আমাদের উপবৃত্তাকার বা এলিপ্টিক্যাল পাথ। আমি ইংলিশে লিখলাম ই, তার মানে হচ্ছে আমাদের উপবৃত্তাকার পাথ। এবং সার্কুলার পথে তুমি যদি ঘোরাতে চাও স্যাটেলাইটটাকে, তোমাকে মিনিমাম 8 কিলোমিটার পার সেকেন্ড এই বেগটা দিতে হবে। আর তুমি যদি ইলেকট্রিক্যাল পথ অনুসারে ঘোরাতে চাও বা উপবৃত্তাকার পথে যদি ঘোরাতে চাও তাহলে তোমাকে অবশ্যই গ্রেটার দেন 8 কিলোমিটার পার সেকেন্ড বেগ দিতে হবে এবং স্মলার দেন 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগ দিতে হবে। তার মানে এই রেঞ্জের মধ্যে তুমি যদি একটা স্যাটেলাইটকে লঞ্চ করো তাহলে অবশ্যই স্যাটেলাইটটা এই টোটাল পৃথিবীটাকে ঘুরে একটা উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তবে এখানে আমি যে দেখিয়েছি যে বুর্জ খলিফার একদম মাথা থেকে একটা স্যাটেলাইটকে ছোড়া হয়েছে, ব্যাপারটা আসলে এরকম না। বিকজ স্যাটেলাইট যখন ছোড়া হয় বা মানে হচ্ছে থ্রো করা হয় তখন তাকে কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতাতে নিয়ে যাওয়া হয়, এবং স্যাটেলাইটকে যখন একটা নির্দিষ্ট উচ্চতাতে তুমি নিয়ে যাবা ওকে কিন্তু একা একা নিতে পারবে না, একটা রকেটকে কেন্দ্র করে নিতে হবে, মানে রকেটকে ভাড়া করে নিতে হবে। তো কেমন রকেট ভাড়া করবে? এরকম একটা রকেট ভাড়া করবে। খেয়াল করে দেখো আমাদের এখানে রকেটটা উঠছে, রকেটের সাথে কিন্তু স্যাটেলাইটটা যুক্ত, এবং দেখতে পাচ্ছ তোমরা সেই লেভেলে স্পিড নিয়ে আমাদের রকেটটা উঠছে উপরে, এবং রকেটটা উঠতে উঠতে অনেকটুকু উচ্চতা যখন উঠবে তারপরে সে কিন্তু তার ওই পজিশন থেকে থ্রো করবে বা ফিটকা মারবে স্যাটেলাইটটাকে। তখন ওই স্যাটেলাইটটা একটা নির্দিষ্ট স্পিড প্রাপ্ত হয়ে টোটাল পৃথিবীটাকে সার্কুলার ওয়েতে বা বৃত্তাকার পথে ঘুরবে অথবা উপবৃত্তাকার পথে ঘুরবে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল স্যাটেলাইট। এরপরে দেখতে পাচ্ছি এই যে স্যাটেলাইটের অংশটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। তো যখন মহাশূন্যে স্যাটেলাইটটা যায় তখন তার আস্তে আস্তে প্রত্যেকটা অংশ খুলে যেতে থাকে। রকেটের অংশ মানে রকেট থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, তারপর তার যে স্পেসিফিক যেই পার্টটা আছে সেই পার্টটা টোটাল পৃথিবীকে সার্কুলেট করে ঘুরতে থাকে, এবং এটার মাধ্যমে আমরা বেসিক্যালি যোগাযোগ করতে পারি। এবং স্যাটেলাইটে বেসিক্যালি অ্যান্টেনা থাকে, তারপর হচ্ছে ট্রান্সডিউসার থাকে, তারপর সেন্সর থাকে, তারপর রিসিভার থাকে। তো আমাদের পৃথিবী থেকে যত ধরনের অ্যান্টেনা দেখতে পাও তোমরা, প্রায় প্রত্যেকটা অ্যান্টেনা যেগুলো হচ্ছে প্যারাবোলিক ডিশ অ্যান্টেনা, ওগুলো কিন্তু সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্টেড। তো অনেক কিছু করা হয় স্যাটেলাইট দিয়ে। তোমরা যদি কখনো ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তাহলে তোমরা স্যাটেলাইট এই কোর্সটা পাবে, সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবে। এবং আমার এই কোর্সটা ছিল এবং আমার পার্সোনালি অনেক ভালো লাগতো এই স্যাটেলাইটের কোর্সটা নেওয়ার পর। তো এরপরে দেখি আমি এখানে দেখতে পাচ্ছ যে একটা স্যাটেলাইট পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এবং এই পথটা মোটামুটি সার্কুলার পথ। সার্কুলার মানে হচ্ছে বৃত্তাকার পথ। এবং আরেকটা পথ দেখতে পাচ্ছ পৃথিবীর চারপাশে ঘুরছে, এটা হচ্ছে অনেকটা উপবৃত্তাকার পথ বা ইলিপ্টিক্যাল পাথ। তো আমি তো তোমাদেরকে বলেছি যে স্যাটেলাইট আসলে দুইটা পথ ধরেই ঘুরতে পারে, একটা হচ্ছে বৃত্তাকার আর একটা হচ্ছে আমাদের উপবৃত্তাকার। কখন আমাদের সার্কুলার পথে বা বৃত্তাকার পথে ঘুরবে? যখন আমাদের স্পিডটা মোটামুটি কত হবে? 8 কিলোমিটার পার সেকেন্ড। এবং উপবৃত্তাকার পথে তখনই ঘুরতে পারবে যখন আমাদের স্পিডটা হবে গ্রেটার দেন 8 কিলোমিটার পার সেকেন্ড এবং স্মলার দেন 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি এতটুকু স্পিডে যদি একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে স্যাটেলাইটটাকে থ্রো করো তখন কিন্তু সেটা এই স্পিডে ঘুরতে থাকবে। আর তুমি কিন্তু মহাশূন্যে গিয়ে এই স্পিডে থ্রো করতে পারবে না, কেননা অনেকে মনে করে যে আমি মহাশূন্যের স্যাটেলাইটটা নিয়ে গিয়ে এভাবে থ্রো করলাম বা ফিটকা মারলাম, তখন কিন্তু সেটা মহাশূন্যে হারিয়ে যাবে, সারা জীবন মহাশূন্যে চলতে থাকবে। নিউটনের প্রথম সূত্রের মতো, যে আমরা প্রথম সূত্রে পড়েছিলাম যে স্থির বস্তু সারা জীবন স্থির থাকে আর গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকে। তো এটা কিন্তু আসলে মহাশূন্যের জন্য প্রযোজ্য। তুমি যদি পৃথিবীর মধ্যাকর্ষণকে বাইরে নিয়ে
বা মধ্যাকর্ষণের একদম বাইরে নিয়ে যদি কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারো, এটা কিন্তু আজীবন চলতে থাকবে যতক্ষণ না সে অন্য কোনো গ্রহ বা উপগ্রহের কাছাকাছি যায়। তো এটা হচ্ছে আমাদের দুইটা পথ দেখলাম স্যাটেলাইটের। এটা হচ্ছে আমাদের বাস্তব ছবি। দ্যাট মিনস আমাদের যে পৃথিবীটা আছে সেটা একটু চ্যাপ্টা পৃথিবী, এবং পৃথিবীর চারপাশে কিন্তু সূর্য ঘুরতেছে, এবং এই পৃথিবীর চারপাশে কিন্তু প্রচণ্ড লেভেলের স্যাটেলাইট আছে, মানে অনেকগুলো স্যাটেলাইট আছে। তোমরা এখানে ছোট ছোট দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আসলে স্যাটেলাইট। মানে এটা তো যদিও একটা অ্যানিমেশন, বাট ধরে নেওয়া হয় মোটামুটি পৃথিবীর চারপাশে এতগুলো স্যাটেলাইট এখন কাজ করছে। তো আমি যতটুকু হিসাব জানি এখন পর্যন্ত প্রায় 1900টার মতো অ্যাক্টিভ স্যাটেলাইট আছে টোটাল মহাকাশে, এবং বেসিক্যালি 7000 থেকে 10,000টার মতো স্যাটেলাইটকে উৎক্ষেপণ করা হয়েছিল। বেশিরভাগই এখন নষ্ট হয়ে গেছে, বাট ওগুলো হচ্ছে মহাকাশের যে ডাস্ট বা স্পেস ডাস্ট হিসেবে কাজ করছে, বা মহাকাশের যে ময়লা আবর্জনা আছে ওই ময়লা আবর্জনা হিসেবে কাজ করছে। বাট অ্যাক্টিভলি আমাদের 1700 থেকে 2000টার মতো স্যাটেলাইট এখন আছে এই মুহূর্তে, টোটাল পৃথিবীকে সার্কুলেট করছে। তো অনেকটা এরকম একটা ছবি তৈরি করে স্যাটেলাইট যখন তারা পৃথিবীর চারপাশে এভাবে ঘুরঘুর করতে থাকে। তারপরে এখন খেয়াল করো, আমরা কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে স্যাটেলাইটের বেগটাকে আমরা বের করবো। দ্যাট মিনস ভেলোসিটি অফ স্যাটেলাইটকে আমরা এখন বের করার চেষ্টা করব, যে কতটুকু বেগ নিয়ে আমাদের স্যাটেলাইটটা পৃথিবীর চারপাশে ঘুরে। স্যাটেলাইটের বেগ নিয়ে আমরা এখন জানব, এবং এই বেগ নিয়ে জানার জন্য আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে একটা স্যাটেলাইট দেখতে পাচ্ছি একটা বৃত্তাকার পথ কেন্দ্র করে ঘুরছে পৃথিবীর চারপাশে, এবং যেহেতু এটা একটা বৃত্তাকার পথ তাহলে আমরা এমনিতেও দেখে বলতে পারি যে এই স্যাটেলাইটটাকে মোটামুটি 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে থ্রো করা হয়েছে কোনো একটা রকেট থেকে। এখন আমরা কিছু জিনিস ধরি, সেটা হচ্ছে আমি যদি স্যাটেলাইটের বেগ বের করতে চাই তাহলে অবশ্যই স্যাটেলাইটের মধ্যে যে সমস্ত বল কাজ করছে সেগুলো দেখব। স্যাটেলাইটটা যেহেতু বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, তাহলে স্যাটেলাইটের মধ্যে একদম মধ্যবিন্দু থেকে পৃথিবীর যে সারফেস এটার একটা দূরত্ব ধরে নিলাম h, এবং পৃথিবীর সারফেস থেকে একদম স্যাটেলাইটের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে ধরে নিলাম r। তাহলে r এর মানটা হবে কি, পৃথিবীর ব্যাসার্ধ প্লাস পৃথিবীর পৃষ্ঠ থেকে স্যাটেলাইটের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব ছিল সেটা। এখন বৃত্তাকার পথ বরাবর যখন ঘুরবে কোনো একটা স্যাটেলাইট, তাহলে অবশ্যই ওই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর স্যাটেলাইটের একটা রৈখিক গতি থাকবে, যেটা এখানে দেখা যাচ্ছে v। এবং এই যে বৃত্তাকার পথ বরাবর ঘুরছে স্যাটেলাইট, অবশ্যই তার মধ্যে কিন্তু কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল কাজ করে। তো আমাদের এই স্যাটেলাইটের মধ্যে কিন্তু একটা কেন্দ্রবিমুখী বল কাজ করবে, মানে স্যাটেলাইট চাইবে হচ্ছে বাইরের দিকে চলে যেতে, এবং সে এই লাইন বরাবর বাইরের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যে কেন্দ্রবিমুখী বলের জন্য সে বাইরের দিকে যেতে চাবে সেটা কিন্তু ফুলফিল হবে না, কারণ স্যাটেলাইটকে আবার পৃথিবীর কেন্দ্র তার নিচের দিকে আকর্ষণ করছে। তার মানে আমি এখানে বলতে পারি স্যাটেলাইট এবং পৃথিবী এদের মাঝে একটা মধ্যাকর্ষণ বল কাজ করে, এবং স্যাটেলাইটের মধ্যে একটা কেন্দ্রবিমুখী বল কাজ করে। কেন্দ্রবিমুখী বল কাজটা করে হচ্ছে, আমি এখানে অ্যাপসি দ্বারা প্রকাশ করলাম, একদম বাইরের দিকে, এবং পৃথিবী তার কেন্দ্রের দিকে স্যাটেলাইটটাকে টানছে, সেটা কাজ করে একদম ভিতরের দিকে। এবং এই ফোর্সটাকে আমি গ্র্যাভিটেশনাল ফোর্স বা এফজি বলতে পারি, যেটা হচ্ছে মধ্যাকর্ষণ বল বিটুইন স্যাটেলাইট অ্যান্ড আর্থ। আর এফসিটা হচ্ছে আমাদের কেন্দ্রবিমুখী বল, যেটা কাজ করছে বাইরের দিকে। এবং তোমরা তো জানো যে স্যাটেলাইটটা যেহেতু একটু বাউন্ড অবস্থায় আছে, মানে আবদ্ধ অবস্থা আছে, তার মানে প্রতিটা মুহূর্তে পৃথিবী যে পরিমাণ বলে স্যাটেলাইটকে টানছে, স্যাটেলাইটও ঠিক একই পরিমাণ বলে পৃথিবীটাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। যখন এই দুটো বল সমান হয় তখন স্যাটেলাইটটা পৃথিবীকে ছেড়েও যেতে পারে না, আবার স্যাটেলাইটটা পৃথিবীর মধ্যে পড়েও যেতে পারে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, স্যাটেলাইটের মধ্যে দুদিক দিয়ে সমান বল অনুভব করছে স্যাটেলাইটটা, যেখানে স্যাটেলাইটটার মহাশূন্যও চলে যেতে পারছে না, আবার পৃথিবীতেও নেমে আসতে পারছে না। তাই আমরা স্যাটেলাইটের জন্য বলতে পারি স্যাটেলাইটের যে কেন্দ্র বিমুখী বলটা ছিল সেটা এর মান যা, স্যাটেলাইটের সাথে পৃথিবীর মধ্যে যে মধ্যাকর্ষণ বল ছিল এটার মানও কি তা। তাই যদি হয় তাহলে আমরা এগুলোর মানগুলো বসিয়ে ফেলি। তোমরা জানো যে কেন্দ্র বিমুখী বল বা কেন্দ্রমুখী বলের একটা সূত্র আছে। সূত্রটা কেমন ছিল তোমরা যদি একটু মনে করে দেখো, এফসি ইজ ইকুয়াল টু যে বস্তুটা ঘুরছে তার ভর, দ্যাট মিনস আমাদের এখানে স্যাটেলাইট ঘুরছে, তাই স্যাটেলাইটের ভরকে আমি এম ধরলাম। ধরো স্যাটেলাইটের ভরটা হচ্ছে এম আর পৃথিবীর ভরটা হচ্ছে বড় হাতের এম, এবং স্যাটেলাইটটা যে রৈখিক বেগ নিয়ে ঘুরছে তার বেগের স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আর। আর বলতে আমি বোঝাচ্ছি স্যাটেলাইটের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব, দ্যাট মিনস এই জায়গা থেকে শুরু করে একদম এই জায়গা পর্যন্ত যে দূরত্বটা আছে সেটাই হচ্ছে আর, এবং আর এর মানটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ প্লাস যতটুকু উচ্চতায় স্যাটেলাইট আছে সেটা, দ্যাট মিনস এইচ। তাহলে আমরা এই জায়গাটাতে লিখতে পারি এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, যেখানে এম হচ্ছে স্যাটেলাইটের ভর, ইজ ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। তাহলে স্যাটেলাইটের ভর হচ্ছে এম
ছোটো হাতের এম, পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম, এবং তাদের সাথে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবকটাকে গুণ করব এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ বসিয়ে দেব এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর স্কোয়ার। এবার আমরা যদি এখান থেকে হিসাব করি তাহলে দেখতে পাবে দু প্রান্ত থেকে কিছু জিনিস কাটা যায়। আমাদের এখান থেকে এম কাটা যায়, এখানেও এম কাটা যায়, তারপর একটা আরও কাটা যায়। তার মানে এই পাশে থাকতে হচ্ছে আমাদের ভিউ স্কোয়ার, এবং ভিউ স্কোয়ার হচ্ছে আমাদের স্যাটেলাইটের রৈখিক বেগ, এবং আমরা কিন্তু সেই রৈখিক বেগটাকে বের করছি। তো আর যদি এক পাশ থেকে কাটা যায় ওই পাশে থাকবে হচ্ছে জি এম ডিভাইড বাই হচ্ছে আর, এবং ফাইনালি আমরা স্যাটেলাইটের যে বেগটা পাচ্ছি সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইড বাই আর। এবং এক্ষেত্রে স্যাটেলাইটটা কিন্তু অনেক দূরে অবস্থিত, দ্যাট মিনস পৃথিবী থেকে মোটামুটি ভালোই দূরে অবস্থিত। তো সেই কারণে আমরা এই জায়গাটাতে মডিফাই করে লিখতে পারি জি এম ডিভাইড বাই আর। কি ছিল আসলে, আচ্ছা আমি এখানে মনে হয় একটু মিস্টেক করেছি, এটা ছিল হচ্ছে আমাদের ছোটো হাতের আর, দ্যাট মিনস পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করে স্যাটেলাইটের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা ছিল এটা, এবং এই আরটাকে আমরা ভেঙে আর প্লাস এজ হিসেবে লিখতে পারি। এখন এই সূত্রটা কখন ভ্যালিডেশন পাবে, যখন আমরা পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতাতে বা অনেক দূরে স্যাটেলাইটটাকে পাঠাবো। ধরা যাক 3600 বা 36,000 মাইল একটা আছে, একটা নির্দিষ্ট হিসাব জিও স্টেশনের স্যাটেলাইটের জন্য। তো 3600 আসলে 36,000 খুব সম্ভবত মাইল হবে এটা। তো আমি সঠিক হিসাবটা আসলে ভুলে গেছি। তো এতটুকু দূরত্বে বা এইচের মান যদি অনেক বড় আমি করি তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি সূত্রটার দিকে একটু তাকাই, এই টোটাল সূত্রের মধ্যে কিন্তু কোনো স্যাটেলাইটের ভর নেই, দ্যাট মিনস এম এই জিনিসটা কিন্তু অনুপস্থিত। তার মানে স্যাটেলাইটটা যে বেগ নিয়ে ঘুরবে সেই বেগটা কখনোই স্যাটেলাইটের ভরের উপর নির্ভর করবে না, বাট সেটা নির্ভর করবে যাকে কেন্দ্র করে স্যাটেলাইটটা ঘুরছে তার ভরের উপর। দ্যাট মিনস এখানে পৃথিবীটা হচ্ছে এম ভরের, এবং এখানে সূত্রের মধ্যেও কিন্তু এম দেখতে পাচ্ছ। তার মানে এই পৃথিবীটাকে কেন্দ্র করে যেহেতু স্যাটেলাইটটা ঘুরছে, তাই পৃথিবীর যে ভর এম তার উপর কিন্তু আমাদের স্যাটেলাইটের যে বেগটা আছে বা স্পিডটা আছে সেটা নির্ভর করবে, এবং এই স্পিডটাকে বলা হয় অরবিটাল স্পিড বা স্যাটেলাইটের যে অরবিটের বেগ। অরবিট বলতে আমি এখানে বৃত্তাকার যে পথটা দেখাচ্ছি, এই পথ বরাবর যে স্যাটেলাইটটা ঘুরছে এই পথটাকে বেসিক্যালি অরবিট বলা হয়। তোমরা কেমিস্ট্রিতে অরবিটাল সম্পর্কে পড়েছো। তো অরবিট হচ্ছে যেটা ছিল যে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের ঘূর্ণন, তো যে পথ ধরে তারা ঘুরে সেই পথটাই হচ্ছে অরবিট। তাহলে স্যাটেলাইটের জন্য অরবিটাল স্পিড হচ্ছে ভি। এখন আমি যদি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যদি তুমি ধরে নাও স্যাটেলাইটটা পৃথিবীর খুব কাছে আছে, কথার কথা আমি একটা পয়েন্ট দেখাই, স্যাটেলাইটটা হচ্ছে এই পয়েন্টে আছে, আমি এই পয়েন্টের একটা নাম দিতে পারি এস, মানে স্যাটেলাইট মানে হচ্ছে এস। এখন এই পয়েন্ট বরাবর যদি থাকে তাহলে পৃথিবীর সারফেস থেকে কিন্তু এই পয়েন্টের দূরত্বটা একদমই নগণ্য। কেন? কারণ পৃথিবীর যে ব্যাসার্ধ আর, এই আর এর মানটা হচ্ছে অনেক বেশি, 6400 কিলোমিটার। আর তুমি একটা স্যাটেলাইট লঞ্চ করেছো কতটুকু দূরত্বে, ধরে নাও এইচ উচ্চতাতে, এবং এইচ উচ্চতাটা হচ্ছে আমি ধরলাম 500 মিটার। তাহলে খেয়াল করো তো 500 মিটার মানে কি? 500 মিটার মানে হচ্ছে 1000 মিটার হয় 1 মিটার, তাহলে 500 মিটার হচ্ছে আসলে 0.5 কিলোমিটার। বেসিক্যালি তুমি যদি 500 মিটার উপরের থেকে একটা স্যাটেলাইটকে লঞ্চ করো তাহলে এই এইচের মানটা আসলে নগণ্য হবে পৃথিবীর টোটাল ব্যাসার্ধের তুলনায়। কেননা কোথায় 6400 কিলোমিটার আর কোথায় হচ্ছে 0.5 কিলোমিটার, অনেক ছোট। তো তখন যেটা করা হয় সেটা হচ্ছে এই এইচটাকে তখন টোটালি ইগনোর করা হয়। তার মানে যখন তুমি খুবই কাছাকাছি একটা অঞ্চলে বা পৃথিবীর খুব কাছে কোনো একটা স্যাটেলাইটকে লঞ্চ করবে, তখন স্যাটেলাইটের যে বেগ হবে সেই বেগের সূত্রটা একটু অন্যরকম হবে, বা স্যাটেলাইটের যে স্পিডটা থাকবে তার সূত্রটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। সেটা এমন হবে জিএম ডিভাইড বাই আমাদের নিচে কী ছিল, ছোটো হাতের আর বা বড় হাতের আর প্লাস এইচ। তো এখানে এই এইচটা যেহেতু নগণ্য তখন সেটাকে আর কাউন্ট করা হয় না, তখন সরাসরি পৃথিবীর ব্যাসার্ধ বা আরটাকে এই জায়গাটাতে বসানো হয়। আর পৃথিবীর ব্যাসার্ধটা যেহেতু আমরা বসিয়েছি, তার মানে আমি বলতে পারি এই জিনিসটা তখনই কাজ করবে যখন আমরা কোনো একটা স্যাটেলাইটকে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থানে পাঠাবো। আবার খেয়াল করো, আমরা কিন্তু আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা জি এর একটা ফর্মুলা জানি। আমি এই জায়গাটাতে লিখছি, জি এর ফর্মুলাটা কী ছিল, জি ইজ ইকুয়াল টু জিএম ডিভাইড বাই আর স্কোয়ার, যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। তো আমি যদি এই সূত্রটাকে একটু মডিফাই করি, আমরা ফাইনাল যে সূত্রটা বের করেছি আমি এগুলো একটু কেটে দিই।
তো আমাদের ফাইনাল সূত্রটা ছিল কি, যখন স্যাটেলাইট পৃথিবীর খুব কাছাকাছি থাকবে তখন স্যাটেলাইটের যে বেগ হবে সেটা হচ্ছে v=√/gm/r। তাহলে এই সূত্রটাকে আমি যদি মডিফাই করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, √/gm/r² ইন্টু r। তাহলে উপরের আর নিচের আর স্কোয়ার কাটা গেলে আগের লাইনে ফেরত যাব। তো এখন gm² মানে gm/r² কিন্তু এখানে অভিকর্ষ ত্বরণ বা জি হিসেবে কাজ করে। তাহলে আমরা সরাসরি এই জি এর মানটা কিন্তু এই জায়গাটাতে বসিয়ে দিতে পারি। তো আমাদের থাকবে হচ্ছে √/g/r। এটা কার বেগ? স্যাটেলাইটের স্পিড বা বেগ। কখন এই বেগটা কাজ করবে? যখন স্যাটেলাইটটা পৃথিবীর অনেক কাছাকাছি অবস্থানে আসবে। তার মানে যখন স্যাটেলাইট পৃথিবীর খুব কাছাকাছি অবস্থানে আসে তখন স্যাটেলাইটের স্পিডটাকে আমরা √/gr দ্বারা প্রকাশ করতে পারি। এবং আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এই যে জিআর বা √/grটাকে আমি পেয়েছি, এটাকে তুমি যদি পৃথিবীর জন্য হিসাব করো, জি এর মান 9.8 ধরো আর আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার ধরো, তখন তুমি যে মানটা পাবে সেটা আসবে প্রায় 8 কিলোমিটার/সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে স্যাটেলাইটটাকে যদি আমি 8 কিলোমিটার/সেকেন্ড বেগে ছুঁড়ে মারি তাহলে সেটা পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান দিয়ে কাজ করবে এবং একটা বৃত্তাকার পরিধি জুড়ে ঘুরতে থাকবে বা বৃত্তাকার পথ অনুসারে সে ঘুরতে থাকবে। তো আমাদের মেন যে বেসিক সূত্রটা আমি একটু মার্ক করে দিই। মেন সূত্রটা হচ্ছে, যদি এইচ উচ্চতায় স্যাটেলাইটটা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের মেন সূত্র হচ্ছে এটা, যেখানে ছোটো হাতের আর হচ্ছে কি বড় হাতের r+h। এবং স্পেশাল কেস হচ্ছে এটা, যদি আমাদের স্যাটেলাইটটা পৃথিবীর খুব কাছাকাছি অবস্থানে থেকে ঘুরতে থাকে। এবার স্যাটেলাইটের বেগ নিয়ে আরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিস দেখি। সেটা হচ্ছে এরকম যে আমরা অলরেডি কিন্তু স্যাটেলাইটের বেগের একটা সমীকরণ পড়ে ফেলেছি। সেটা কি ছিল? স্যাটেলাইটের বেগ g=m/r এবং এই টোটালটাকে √/r করব। তো এখন এখানে আর মানে কি? আর মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে স্যাটেলাইটের যে দূরত্ব ছিল সেটা। আচ্ছা, √/টা ঠিক করে দিই। ওকে, তো এখন তুমি যদি সূত্রের মধ্যে তাকাও তাহলে দেখবে কোথাও কিন্তু স্যাটেলাইটে ভর নেই, বাট যেই প্ল্যানেট বা গ্রহকে কেন্দ্র করে স্যাটেলাইটটা ঘুরছে ওর ভরটা দেওয়া। দ্যাট মিনস পৃথিবী বলি বা অন্য কোনো গ্রহ বলি, ওর ভরটা কিন্তু আমাদের এই স্যাটেলাইটের বেগের মধ্যে দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি না যে আমাদের ভিটা আলটিমেটলি কার সমানুপাতিক? অবশ্যই √/m এর সমানুপাতিক হবে। তো এটা আসলে এই মিন করে যে কোনো একটা গ্রহ যদি অনেক বেশি পরিমাণ ভারী হয় বা ভরযুক্ত হয়, অবশ্যই ওই গ্রহের চারপাশে যে স্যাটেলাইট ঘুরতে থাকবে তার বেগটা কী হবে? অবশ্যই বেশি হবে। তার মানে কোনো একটা গ্রহের ভর বাড়লে তার চারপাশে থাকা স্যাটেলাইটের বেগ বাড়ে, আর যদি ভর কমে যায় তাহলে স্যাটেলাইটের বেগও কমে যাবে। আবার আমি এখানে এই কক্ষপথের মধ্যে এখন ভিন্ন ভিন্ন ভরের স্যাটেলাইট রাখলাম। ধরো আমাদের এখানে যে স্যাটেলাইটটা আছে এই স্যাটেলাইটটা ধরে নেওয়া হচ্ছে 6000 কেজি ভরের। আবার আমি ধরলাম এই কক্ষপথের ঠিক সেম কক্ষপথের মধ্যে আরেকটা স্যাটেলাইট আছে, এটা হচ্ছে ধরে নাও 7000 কেজি ভরের। আবার তুমি ধরে নাও এখানে একটা স্যাটেলাইট আছে এবং এটা হচ্ছে আমাদের 10,000 কেজি ভরের। তো একই কক্ষপথে যখন ভিন্ন ভিন্ন ভরের স্যাটেলাইট থাকবে সেই স্যাটেলাইটগুলোর বেগ কিন্তু সেম হবে। তার মানে আমাদের এই সূত্র অনুসারে স্যাটেলাইটের যে বেগটা আছে সেটা কখনোই স্যাটেলাইটের ভরের উপর নির্ভর করে না, সেটা কেবলমাত্র সেন্ট্রাল বডি বা যে গ্রহকে কেন্দ্র করে ঘুরছে ওই গ্রহের ভরের উপর নির্ভর করে। তো এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অনেক ভালো, যে একটা নির্দিষ্ট অরবিট বা কক্ষপথে কখনোই স্যাটেলাইটগুলো কিন্তু তাদের ভরের উপর নির্ভর করে নির্দিষ্ট বেগ তৈরি করে না। প্রত্যেকটা স্যাটেলাইটের বেগ কিন্তু সেম থাকে। আবার এখানে দেখতে পাচ্ছ তুমি আমাদের স্যাটেলাইটের যে বেগটা সেটা কিন্তু ব্যস্তানুপাতিক হিসেবে থাকে কোনো একটা গ্রহের যেই কক্ষপথ আছে সেই কক্ষপথের ব্যাসার্ধের। তার মানে এদের মধ্যে সম্পর্কটা আসলে কীরকম? যদি কোনো একটা গ্রহের ব্যাসার্ধ অনেক বাড়িয়ে ফেলি আমি, তাহলে ওই গ্রহের চারপাশে যে স্যাটেলাইটটা ঘুরতে থাকবে ওর বেগটা তখন কমে যাবে। আর আমি যদি মানে কোনো একটা গ্রহের ব্যাসার্ধটা কমিয়ে ফেলি, আর এর মান যদি কমিয়ে ফেলি, তাহলে তার চারপাশে ঘুরতে থাকা স্যাটেলাইটের বেগ কি বেড়ে যাবে। এখন এদের মাঝে সম্পর্কটা কীরকম? আমি যদি দ্বিতীয়টার জাস্ট গ্রাফ আঁকি, আমি প্রথমটার গ্রাফ আঁকবো না, দ্বিতীয়টার একটা গ্রাফ কিন্তু আমরা এখান থেকে চাইলেই বের করতে পারি। এবং এই গ্রাফটা আসলে কী নির্দেশ করবে? স্যাটেলাইটের বেগ বনাম কোনো একটা গ্রহের যেই দূরত্বটা আছে স্যাটেলাইট থেকে তার কেন্দ্রের সেই দূরত্বের মধ্যবর্তী গ্রাফ। তো গ্রাফটা আঁকার জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর অবশ্যই রাখবো হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এবং এক্স অক্ষ বরাবর রাখবো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে, দ্যাট মিনস স্বাধীন চলক এবং অধীন চলককে। তো এক্স অক্ষ বরাবর আমরা আরকে রাখবো, আর মানে হচ্ছে কোনো একটা গ্রহের কেন্দ্র থেকে স্যাটেলাইটের দূরত্ব, আর ওয়াই অক্ষ বরাবর আমরা স্যাটেলাইটের বেগকে রাখবো। তো এই ক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাবো সেটা অনেকটা হাইপারবোলার মতো হবে। দ্যাট মিনস গ্রাফটা অনেকটা এরকম নিচে নেমে যাবে। এবং এটা কি গ্রাফ মিন করছে? এটা মিন করছে যে আর এর মান যদি বাড়ে ভি এর মানটা কমবে, আর এর মান যদি কমে অবশ্যই ভি এর মানটা বাড়বে।
তো এই গ্রাফটা তোমরা মনে রাখতে পারো, যেটা আমাদেরকে নির্দেশ করে কি, যে স্যাটেলাইটের বেগ বনাম ওই গ্রহের কেন্দ্র থেকে স্যাটেলাইটের যে দূরত্ব আছে সেটা। এবং এখানে আরেকটা কনসেপ্ট আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যদি কোনো স্যাটেলাইট খুব কাছাকাছি কোনো একটা কক্ষপথে ঘোরে, ধরো যাক আমি এখানে একটা কক্ষপথ আঁকলাম এবং এটা পৃথিবীর অনেক কাছে, এবং অনেক কাছে থাকা অবস্থায় এখানে যখন স্যাটেলাইটটা থাকবে পৃথিবীর কেন্দ্র থেকে ওর দূরত্বটাকে তখন আমরা আট দ্বারা লিখতে পারবো। দ্যাট মিনস তখন আমাদের উচ্চতাটাকে নেগলেক্ট করা হবে। তো আমি যদি এই পয়েন্টটা যুক্ত করে দিই পৃথিবীর কেন্দ্রের সাথে, তখন এটাকেও আর হিসেবে আমরা ডাকতে পারবো, কেননা এখান থেকে এখানে যে দূরত্ব এইচ, এটা আসলে অনেক অনেক ছোট ধরা হয় আরের তুলনায়। তো পৃথিবীর খুব কাছাকাছি অবস্থানে যখন একটা স্যাটেলাইট থাকবে, তখন তার আরের যে মানটা হবে সেটাই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের মান, যেহেতু পৃথিবীর ব্যাসার্ধটা অনেক বড়। তো ওই সময় আমাদের সূত্রটা কী দাঁড়াবে, তখন স্যাটেলাইটের বেগ হবে ভি ইজ ইকুয়াল টু √/gm ডিভাইড বাই সিম্পলি পৃথিবীর ব্যাসার্ধ। তাই যদি হয়ে থাকে তাহলে এটার সাথে কিন্তু আমরা একটা জিনিসের সম্পর্ক তৈরি করতে পারি, সেটা হচ্ছে কি মুক্তিবেগ। তাহলে ভি হচ্ছে আমাদের এখানে স্যাটেলাইটের নর্মাল বেগ, আর ভি অফ ই হচ্ছে কি আমাদের মুক্তিবেগ। ভিই এটার মান হবে কি, যেটা আমরা শিখেছিলাম এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ, জি ইন্টু এম ইন্টু 2, আর নিচে যেটা ছিল সেটা হচ্ছে আর, এবং এই টোটালটাকে আমরা √ওভার হিসেবে দিতাম। তো এই হচ্ছে কি আমাদের এখানে স্যাটেলাইটের বেগ এবং মুক্তিবেগ, এই দুটোর সূত্র। তো এখন আমি যদি এই দুটো সূত্রকে কম্বাইন করি তাহলে আমরা কিন্তু একটা দারুণ জিনিস পাবো। দারুণ জিনিসটা হচ্ছে কি, আমি যদি এটাকে জাস্ট একটু কম্বাইন করে দেখি, দেখো এখান থেকে আমি জাস্ট সিম্পলি √2টাকে বাইরে নিয়ে আসলাম এবং ভেতরে জিএম ডিভাইড বাই আর এটাকে রাখলাম। তাহলে এটা আমাদের কি মিন করে, কোনো একটা অরবিটে চলা অবস্থায় একটা স্যাটেলাইটের রৈখিক বেগ বা ভিকে নির্দেশ করে। তাহলে আমি বলতে পারি না এটা মানে কি √2 ইন্টু হচ্ছে ভি। তাহলে মুক্তিবেগ যদি হয়ে থাকে কোনো একটা গ্রহে, তাহলে ওই মুক্তিবেগের মান হচ্ছে কি, ওই গ্রহের যে কোনো একটা অরবিটে যে স্যাটেলাইটটা ঘুরতে থাকছে ওই স্যাটেলাইটের বেগ গুণন √2। এখন এটা আসলে কি মিন করে এটা তোমাকে একটু দেখতে হবে। √2 এটা মান কি, এটার মান হচ্ছে 1.41 ইন্টু ভি। তো এটা কার মান হলো, আমাদের মুক্তিবেগের মান হলো। তাহলে দেখো তো এই স্যাটেলাইটের এই কক্ষপথের কথা যদি বলি, কক্ষপথ ধরে কিন্তু আমাদের অনেকগুলো স্যাটেলাইট ঘুরছে, এখানে ধরো 3টা স্যাটেলাইট আমি দেখিয়েছি। তো এই স্যাটেলাইটটা যখন ঘুরছে তখন তার বেগটা কী ছিল, অবশ্যই ভি ছিল। এবং আমি যদি কোনোভাবে এই স্যাটেলাইটের বেগটাকে জাস্ট 1.41 এত গুণ করে ফেলি, তখন সেটা কিন্তু আর স্যাটেলাইটের অরবিটের বেগ থাকবে না, সেটা সরাসরি হয়ে যাবে কি মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। তাহলে তোমাদের বুঝতে হবে যে যদি কোনো একটা অরবিটে ঘুরতে থাকা স্যাটেলাইটের রৈখিক বেগকে আমরা 1.41 গুণ করি, তাহলে ওই স্যাটেলাইটটা আর সে অরবিটের মধ্যে ঘুরতে পারবে না, সে তখন মুক্তিবেগ অর্জন করবে এবং ফাইনালি সে ওই গ্রহের মায়া ছেড়ে একদম দূরে চলে যাবে। এবং তুমি যদি এটাকে পার্সেন্টেজ হিসেবে নাও, দ্যাট মিনস 1.41, এটাকে যদি তুমি পার্সেন্টেজ হিসেবে বের করতে চাও, তাহলে এটা হবে কি 100-এর সাথে 41 যোগ করতে যাওয়া হয় সেটা। দ্যাট মিনস আরেকটু সহজ করে বলি, তুমি যদি 100%-এর সাথে 41% যোগ করো, তাহলে তুমি যা পাবে সেটা হচ্ছে কি 1.41। তাহলে আমাদের আগে বা একদম শুরুতে কোনো একটা অরবিটের মধ্যে স্যাটেলাইটের বেগ ছিল ভি, যেটা ছিল আমাদের 100%, বাট যখন আমি এই বেগটাকে 41% বাড়িয়ে দিলাম, তখনই সে হচ্ছে মুক্তিবেগ লাভ করবে এবং ওই অরবিটে না থেকে সে হচ্ছে মহাশূন্য চলে যাবে। তাহলে এটাও তোমরা মনে রাখতে পারো, কোনো একটা অরবিটে চলা অবস্থায় কোনো একটা স্যাটেলাইটের বেগ যদি আমি 41% বাড়িয়ে দিই, তাহলে সে মুক্তিবেগ অর্জন করবে এবং সে তখন আর ওই অরবিটে চলবে না, সোজাসুজি সে মহাকাশে ছুটে চলে যাবে।